নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 17 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। তোমরা সকলেই জানো যে উপমা অলংকারকে 4টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। কয়ে পূর্ণোপমা, ক্ষয়ে লুপ্তোপমা, গয়ে মালোপমা এবং ঘয়ে স্বর্ণোপমা। এর মধ্যে প্রথম বিভাগটি আমরা এর আগের পর্বে আলোচনা করে এসেছি। এই পর্বে আমরা এর দ্বিতীয় বিভাগটি আলোচনা করব, অর্থাৎ ক্ষয়ে লুপ্তোপমা। তো চলো আলোচনা শুরু করা যাক। এখানে দেখো উপমার দ্বিতীয় বিভাগ ক্ষয়ে লুপ্তোপমা। তো প্রথমে আমরা দেখে নেব লুপ্তোপমা কাকে বলে বা লুপ্তোপমা সংজ্ঞা। যে উপমা অলংকারে উপমার 4টি অঙ্গের মধ্যে কোনো একটি বা একাধিক অঙ্গ লুপ্ত বা উহ্য থাকে তাকে লুপ্তোপমা অলংকার বলা হয়। তাহলে দেখো আমরা সকলেই জানি যে উপমার 4টি অঙ্গ, যেটা আমি ব্র্যাকেটে লিখেছি দেখো: উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে উপমা অলংকারে অর্থাৎ উপমা অলংকারের যে শাখায় উপমা 4টি অঙ্গের মধ্যে কোনো একটি বা একাধিক অঙ্গ লুপ্ত বা উহ্য থাকে তাকে লুপ্তোপমা অলংকার বলা হয়। অর্থাৎ একটি অঙ্গ হতে পারে অথবা একাধিক অঙ্গ লুপ্ত থাকতে পারে। হয়তো দেখো উপমান লুপ্ত আছে, অথবা সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ লুপ্ত আছে, অথবা সাধারণ ধর্ম লুপ্ত আছে। এরকম অলংকারকে আমরা বলবো লুপ্তোপমা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই। এখানে আমি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি। 1 নম্বর উদাহরণে লেখা আছে দেখো: চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই কবিতার লাইনটি জীবনানন্দ দাশের লেখা। তাহলে এখানে আমরা উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দগুলি নির্ণয় করব। তো চলে এসো নিচে, এখানে দেখো অ্যারো দিয়ে লেখা আছে এখানে উপমেয় চুল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তাহলে এখানে উপমেয় হচ্ছে চুল, উপমান হচ্ছে বিদিশার নিশা, সাধারণ ধর্ম হচ্ছে অন্ধকার, এবং সাদৃশ্যবাচক শব্দ উহ্য বা লুপ্ত লিখেছি আমি। কেন? কারণ এখানে মত, রীতি, ন্যায়, সমান কোনোটি কিন্তু নেই। যে চুল তার বিদিশার নিশার মতো বা বিদিশার নিশার ন্যায়, এটি কিন্তু উহ্য আছে বা লুপ্ত আছে। তাই এখানে আমি লিখেছি সাদৃশ্যবাচক শব্দ উহ্য বা লুপ্ত। তারপর দেখো লেখা আছে এখানে উপমার 4টি অঙ্গের মধ্যে সাদৃশ্যবাচক শব্দ লুপ্ত বা উহ্য আছে, তাই এটি লুপ্তোপমা অলংকারের উদাহরণ। তোমরা এটিকে এইভাবেও লিখতে পারো যে যেহেতু উপমার 4টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ সাদৃশ্যবাচক শব্দ লুপ্ত বা উহ্য আছে, তাই এটি লুপ্তোপমা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরো কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা লুপ্তোপমা বিষয়টা আরো ভালো করে বুঝে নেব। তো চলো চলে যাই পরের স্লাইডে। এখানে দেখো লুপ্তোপমা অলংকারের উদাহরণে 2 নম্বরে আমি লিখেছি করাতের মতো চাঁদ উঠেছে। এই কবিতার লাইনটি মনীন্দ্র গুপ্তের লেখা। এখানে দেখো বলা আছে করাতের মতো চাঁদ উঠেছে। করাতের মতো কেমন, ধারালো না অন্য কিছু, সেটি কিন্তু কবি উল্লেখ করেনি। এরপর চলে এসো, এখানে উপমেয় হচ্ছে চাঁদ, উপমান হচ্ছে করাত, সাধারণ ধর্ম এটি উহ্য বা লুপ্ত আছে, কেমন সেটি কিন্তু বলা নেই। সাদৃশ্যবাচক শব্দ এখানে মতো। এরপর দেখো লিখেছি আমি এখানে উপমার 4টি অঙ্গের মধ্যে সাধারণ ধর্ম লুপ্ত বা উহ্য আছে, তাই এটি লুপ্তোপমা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা 3 নম্বর উদাহরণটি দেখে নিই। এখানে লিখেছি আমি মেঘ হানে জুঁই ফুলি বৃষ্টিও অঙ্গে। এই কবিতার লাইনটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। তাহলে এখানে উপমেয় কি? এখানে উপমেয় হচ্ছে বৃষ্টি, উপমান হচ্ছে জুঁই ফুলি, সাধারণ ধর্ম এখানে উহ্য বা লুপ্ত আছে, কেমন সেটি কিন্তু বলা নেই। এখানে সাদৃশ্যবাচক শব্দও কিন্তু উহ্য বা লুপ্ত আছে। এরপর দেখো লিখেছি এখানে উপমার 4টি অঙ্গের মধ্যে 2টি অঙ্গ অর্থাৎ সাধারণ ধর্ম ও সাদৃশ্যবাচক শব্দ লুপ্ত বা উহ্য থাকায় এটি লুপ্তোপমা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো লুপ্তোপমা অলংকারের আমরা 2টি উদাহরণ আলোচনা করেছি, যা 2 নম্বরে আমরা উপমার 4টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ লুপ্ত আছে এর উদাহরণ দেখলাম, এবং 3 নম্বর উদাহরণে দেখলাম উপমার যে 4টি অঙ্গ আছে তার মধ্যে 2টি অঙ্গ বা একাধিক অঙ্গ আমরা বলতে পারি সেই দুটি লুপ্ত বা উহ্য আছে। তো চলো এরপর আমরা আরো একটি উদাহরণ দেখে নিই। লুপ্তোপমার উদাহরণে 4 নম্বরে লিখেছি আমি পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই কবিতার লাইনটি জীবনানন্দ দাশের লেখা। এখানে দেখো এই উদাহরণটিকে আমরা এভাবে লিখেছি যেভাবে তোমাদের অলংকার নির্ণয়ের সময় লিখতে হয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি লিখে দেখিয়ে দিয়েছি। এখানে উপমেয় কি? উপমেয় হচ্ছে চোখ,
উপমান হচ্ছে পাখির নীড় এবং সাধারণ ধর্ম এখানে লুপ্ত বা উজ্জ আছে। সাদৃশ্যবাচক শব্দ এখানে মতো, যেটা কিন্তু উল্লেখ করা আছে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তো চলো এরপর আমরা এর ব্যাখ্যাটি দেখে নিই। ব্যাখ্যা অংশে এখানে দেখো লেখা আছে, আলোচ্য কাব্যাংশে উপমেয় চোখকে একটি বিজাতীয় বস্তু পাখির নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। সাদৃশ্যবাচক শব্দের উল্লেখ থাকলেও সাধারণ ধর্মের কোনো উল্লেখ এখানে নেই। আসলে পাখির নীড় যেমন পাখির আশ্রয়স্থল, বনলতা সেনের চোখও কবির কাছে গভীর আশ্রয়। কবিতার এই লাইনের মধ্যে কবির এই আবেগটি উজ্জ্ব বা লুপ্ত রয়েছে। তো চলো এরপর আমরা সিদ্ধান্ত অংশটি পরের স্লাইডে দেখে নিই। এখানে আমরা আগের উদাহরণের ব্যাখ্যা থেকে যে সিদ্ধান্তে আসতে পারি সেটি লিখেছি। উপমা 4টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ সাধারণ ধর্ম লুপ্ত বা উজ্জ্ব থাকায় এটি লুপ্তপমা অলঙ্কারের উদাহরণ। তো আশা করি তোমরা লুপ্তপমা অলঙ্কারের সমস্তটি বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের বিভাগটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।